গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পুরীতে আমাদের দ্বিতীয় দিনের সকাল। এই যে দেখতেই পাচ্ছেন, রেডি হয়ে গেছি। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করতে অ্যাকচুয়ালি একটু ভালো জায়গায় যাব, সেই ইংলিশ ব্রেকফাস্ট যেখানে পাওয়া যায় সেটাতে। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর সারাদিন আমরা একটু ঘুরবো, মানে ব্রেকফাস্ট করার পর আমরা একটু যাব বাইরে, সেখানে রঘুনাথপুর, সেখানে একটু দেখে তারপর ফিরবো। ফিরে চান টান করে তারপর লাঞ্চ করতে যাব। আজকের আর সমুদ্রে স্নানের কোনো ব্যাপার নেই। সারাদিনটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী কী করলাম না করলাম। ঠিক আছে, টাটা। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি কি খেলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে বেরোনো যাক। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এই যে জায়গাটা, আগের বারও এসেছিলাম, মনে আছে নিশ্চয়ই পুরনো ব্লগে। এখানে এই যে ওই পাশে সমুদ্র, আর এই বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলেছি, কিন্তু আজকের হচ্ছে ভীষণ গরম। গতকাল কিন্তু এতটা গরম ছিল না, ফলে চান টান করতেও অসুবিধা হয়নি। আর দেখতেই পাচ্ছেন গায়ের রঙটাও তখনও জ্বলে পুড়ে যায়নি। কিন্তু আজকের দিয়েছে বেশ রোদ। আমাদের অটোওয়ালা বাইরে ওয়েট করবে, আমরা এখানে ব্রেকফাস্ট সারবো, তারপর ওর অটো করেই যাব রঘুরাজপুর। কিন্তু একটু হলেও আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। বাবা যেহেতু সঙ্গে এসেছে, তো হয়তো এখন আমরা রঘুরাজপুর যাব না, আমরা যাব গুপ্ত বৃন্দাবন আর শিবলিঙ্গ দেখতে। তো সেটা দেখে এসে তারপর বিকেলে হয়তো রঘুরাজপুরে যাব। খালি রঘুনাথপুর বেরিয়ে যাচ্ছে আমার মুখ থেকে। চলে এসেছে আমাদের প্রথম যে ব্রেকফাস্ট প্ল্যাটারটা অর্ডার দেওয়া হয়েছিল, সেটা 2 রকমের দেওয়া হয়েছে। ফ্রেঞ্চ টোস্ট, সসেজ, সেলামি, স্টাফ পটেটো, তারপরে হচ্ছে বেকড মাশরুম, কর্ন আর বেকড বিনস, আর এই যে টমেটোকে এটা কি বেশ একটা বলে। ডিফারেন্স শুধু টোস্টের আর ওই অমলেটের। এখানে আছে স্ক্রাম্বল এগ, ওখানে দিয়েছে চিজ এগ। খাওয়া দাওয়াটা জমিয়ে হয়েছিল। প্রচুর খাওয়া দাওয়ার ফলে যেটা হয়েছিল, লাঞ্চ করতে আমাদের অনেকটাই দেরি হয়েছিল, কারণ এই খাবার হজম করতেও তো সময় লাগে। তো এখন আমরা চলেছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। বেশি দূর না, এখান থেকে 10 মিনিটের মতো পথ। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন আর শ্রীচৈতন্যের লীলাক্ষেত্র পুরী। পুরী আর বৃন্দাবনের এই 2 লীলাক্ষেত্র একই সূত্রে গাঁথা রয়েছে পুরীর গুপ্ত বৃন্দাবনে। এই যে চলে এসেছি আমরা গুপ্ত বৃন্দাবনের সামনে। অটো বা টোটোতে পুরীর মেরিন ড্রাইভ রোড ধরে সমুদ্রের ধার বরাবর লাইট হাউস পর্যন্ত এসে ডান দিকে রাস্তা ধরে আরও কিছুটা এগিয়ে গেলে পৌঁছে যাওয়া যায় এই গুপ্ত বৃন্দাবনে। বাহ, জগন্নাথ দেবের মূর্তিটাতে কি সুন্দর। পার্কিং চার্জ 10 টাকা এবং আশ্রমে প্রবেশ মূল্য 5 টাকা। এই গুপ্ত বৃন্দাবনের আরেক নাম গৌড় বিহার আশ্রম। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন, তখন এই গৌড় বিহার আশ্রমে এসে সাধনা করতেন। পরে তার শিষ্য রমাদাসী এখানে সাধন ভজন করেন। এই আশ্রমের বর্তমান এই রূপ দিয়েছে মহান্ত সুবলচরণ দাস। আশ্রমের ভিতরে প্রবেশ করে যে দৃশ্য প্রথমে চোখে পড়ে তা একদম অন্যরকম। গাছগাছালিতে ভরা এক গ্রামীণ পরিবেশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ। ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা, গোপীদের বস্ত্রহরণ, বামন অবতার, কালীয়নাগ দমন ইত্যাদি পৌরাণিক গাথা। চলুন দেখে নেবেন আমার চোখ দিয়ে, আমিও দেখি, আপনারাও দেখুন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা এই জায়গাটায় এসেছেন।
কীরকম দেখছেন? ভালো লাগছে তো? আমাদেরও মন্দ লাগেনি। চারিদিকে কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে আছে, কিন্তু যেটা মনে হলো মেনটেনেন্সের অভাব। কারণ মূর্তিগুলো সবকটাই আছে খোলা আকাশের নিচে, বৃষ্টিতে তো নষ্ট হবেই, তাই না? তো আর একটু মেনটেনেন্সের কথা চিন্তা করলে আমার মনে হয় জায়গাটা হয়তো আরও ভালো লাগবে দেখতে। এখান থেকে বেরিয়ে অটো করে আর একটু দূর গেলেই আরও একটা মন্দির, চলুন সেখানে যাই। এরপর আমরা চলে এসেছিলাম শ্রী রামলিঙ্গেশ্বর মন্দিরে, যেখানে 108টি শিবলিঙ্গ আছে। তামিল ভাষায় এর আক্ষরিক অর্থ পাপের বিনাশ। বিশ্বাস করা হয় যে এই মন্দিরে ভগবান শিবের পূজা করলে সমস্ত পাপ মুছে যাবে। এই মন্দিরটি ভগবান রাম দ্বারা নির্মিত হয়েছিল এবং তিনি 108টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। চলুন মন্দিরের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। অজস্র দেবদেবী কিন্তু এখানে আছেন এবং মন্দিরের গায়ে তাদেরকে খোদাই করা আছে। অসাধারণ সুন্দর কিছু পেন্টিং আছে, চলুন ভেতরে দেখে নেবেন। যেহেতু রামচন্দ্র এই মন্দিরের বা এই শিবলিঙ্গগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন, সেহেতু ওনার ছবি সবার আগে। এছাড়াও মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবী রয়েছে, তাদের বিভিন্ন লীলা রয়েছে, চলুন দেখে নেবেন আমার সাথে। মন্দির দেখে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। বাবার শরীরটা ভালো লাগছিল না, সেখানেই চান টান করে চলে এলাম ভজহরি মান্নাতে লাঞ্চ করব বলে। ঘড়িতে এখন বাজে প্রায় 3টে। তো সকালে যেহেতু হেভি ব্রেকফাস্ট করেছি, 3টে বেজে গেছে কোনো মালুমই হয়নি, কারণ খিদেই তো পাইনি। এই 3:30টের সময় খাবো, তাতে আর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। এই যে চান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি, সবাইও ফ্রেশ হয়ে গেছে, চলুন খেতে বসা যাক। ভজহরি মান্নাতে আসলাম। ভজহরি মান্নার নাম কে না শুনেছে, কে না জানে। গতকাল কস্তুরিতে খেয়েছিলাম, খুবই ভালো খেয়েছিলাম। তো ভজহরি মান্নাটা ভাবলাম একবার ট্রাই করি। এখানে তো খাওয়া দাওয়া ভীষণ এক্সপেন্সিভ, তাও মোটামুটি আমরা দেখে শুনে অর্ডার দিলাম, যেটা পোস্তর বড়া, ভাত, মাছের মাথা দিয়ে ডাল। এখানে একটা কি মাছের মাথা দিয়ে যে ডালের বাটিটা দিয়েছে, তাতে মোটামুটি একটা মাছের মাথাই কিন্তু আছে, এই যে দেখুন।
এই জিনিসটা বেশ ভালোই ছিল। এছাড়া ছিল হচ্ছে কচু পাতা দিয়ে যে চিংড়ি মাছ বাটা, ওটা একটা খেয়েছি, নতুন জিনিস ট্রাই করেছি। ভাত, ডাল, পোস্তর বড়া আর ওই কচু পাতা দিয়ে চিংড়ি আর চাটনি পাঁপড় মোটামুটি ঠিক ছিল। তবে ছ্যাঁচড়া বলে একটা তরকারি নিয়েছিলাম, যেটা হজরিয়া রান্না, মোটেই ভালো বানাতে পারিনি, ভালোও হয়নি। তো দুপুরবেলা একটু ঘরে গিয়ে রেস্ট নিয়েই, খুব একটা সময় নিইনি, 5 মিনিটেই তৈরি হয়ে বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি রঘুরাজপুর। তো রঘুরাজপুর পুরী থেকে মোটামুটি প্রায় 8-9 কিলোমিটার দূরে। রঘুরাজপুর হচ্ছে উড়িষ্যার পুরী জেলার একটি ঐতিহ্যবাহী কারুশিল্পীদের গ্রাম। শিল্পী ও গটিপুরা নাচের জন্য এই গ্রামটি বিখ্যাত। গটিপুরা নাচ হচ্ছে যে ওডিসি ডান্স হয় না, তার আদি রূপ। এছাড়াও জায়গাটি বিখ্যাত ওডিসি প্রচারক এবং গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মভূমি। গ্রামটি বিখ্যাত পেন্টিং, পাম গাছের কারুকার্য, কাঠে খোদাই, কাঠ, গোবর, কাগজ মণ্ড দিয়ে তৈরি পুতুল এবং বিভিন্ন মুখোশের জন্য কিন্তু বিখ্যাত। নারকেল, পাম, আম কাঁঠালের বনে ঘেরা গ্রামটিতে 120টির মতো ঘর এবং 2টি রাস্তা আছে। ঘরগুলোর দেওয়ালে দেয়াল চিত্র দিয়ে সাজানো। এখানে পটচিত্র শিল্পীরা পটচিত্র তৈরির পাশাপাশি কাগজের মণ্ড, পাথরের দেবদেবী, কাঠের পুতুলও কিন্তু তৈরি করে থাকেন। আসুন একজনের সাথে কথা বলি। আমার নাম সোনু হচ্ছে, আমি একটা আর্টিস্ট হচ্ছে, শিল্পী মানুষ হচ্ছে, পটচিত্র পেন্টিংয়ের নামটা তো পটচিত্র আমি বানাই। ওই যে যেরকম পেন্টিংগুলো হইতে দেয়ালগুলোরে, ওই পেন্টিংগুলোর নামটা অ্যাকচুয়ালি পটচিত্র। ও পট মতলব ক্যানভাসের নাম পট, পটর ওপর চিত্র হয়ে যেত, ওনার নাম হয়ে যেত পটচিত্র। ওই রকম যখন কোভিড হয়েছিল তখন গ্রাম থেকে ওই লোক আসছিল না, তাই জন্য ওড়িশা গভর্নমেন্ট প্রতি পরিবার লোক 10,000 দিয়েছে, প্রতি দেয়ালগুলো নিজে নিজে আঁকা আঁকেছে। এই দেখুন পটচিত্র ইয়ে অনলি মাঝখানেটা 12টা মন্দির আছে, এটাও কাছে বাইরে। এই যে সাদা রঙগুলো যে বানা হয়েছে না, এই যে সাদা রঙগুলো বানা হয়েছে, ওইটা জানুয়ারি থেকে বানা হয়েছিল, জানুয়ারি মাসে। আমার গ্রামকে প্রবাসী ভারতীয় দিবস ডিক্লেয়ার করে দিয়েছিল গভর্নমেন্ট, তাই জন্য এই জিনিসটা বানা ঠিক আছে। কত করে এগুলো? এগুলো 30 রুপিস নেই? আরো ভেতরে যেতে বলছে। এখনই নেওয়ার ডিসিশনটা নিও না, বুঝেছো? জগন্নাথ 7,000টা কত কম হবে? আচ্ছা, ওই ছেলেটি আমাদের ঘোরাচ্ছে, কোনো গাইড না কিন্তু ঘোরাচ্ছে। ও বলছে ভেতর আজ নেই, একটা পাখি নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। ও মা, এটা কি সুন্দর না? সামনে সামনে থাক আমার। এটা কি ঝুনঝুনা? ও আচ্ছা আচ্ছা। ওদিকে জানি শুটিং হচ্ছে, ওই রাস্তার ওই পাশটা। ভেতরে ভেতরে ঢুকতে হবে। মধুবনী গাছ। হ্যাঁ হ্যাঁ, আর জানে গ্রামটা ফেমাস আছে। আমি বুঝাই যে কিরকম বানাইছে, কিরকম করছে।
এরকম তৈরি হয়। আর নামটা পটচিত্র। এই এক অন্য রকমের অভিজ্ঞতা। এত সুন্দর কাজ, এত সুন্দর আলপনা কখনো এভাবে একসাথে চোখের সামনে দেখিনি। গ্রামটায় না আসলে সেটা আমাদের কাছে অধরাই থেকে যেত। দেখুন এই ছেলেটি কিন্তু নিজে হাতে এই পেন্টিংগুলো করেছে। অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু কাজ, মধুবনীর কাজ রয়েছে, কোনোটা আবার ওই যে পটে আঁকা, পট কিভাবে তৈরি করে, কিভাবে কাপড় শুকিয়ে কাপড়কে দুটো তিনটে কাপড়ের লেয়ারে আঠা লাগিয়ে কি করে পটটা তৈরি করে সেটাও বলছিল। ও আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। খুব সুন্দর সুন্দর ছবি, জগন্নাথ দেবের ছবি, বিভিন্ন দেবদেবীর ছবি, অসাধারণ কাজ। আর এটা দেখুন, এটা কিন্তু একেবারে তাল পাতার উপর তৈরি করা। একটু কাছ থেকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। দেখুন জিনিসগুলো সুন্দর, কিন্তু এর দামও কিন্তু অনেক। তো সেগুলো আমাদের সাধ্যের বাইরেই ছিল, সেই জন্য আমরা সব কিছুকে আর দেখেও পছন্দ হলেও নিয়ে উঠতে পারিনি। আর কিছু কিছু জিনিসের দাম অনুযায়ী একটু বেশিই বলছিল, তো সেটা আপনারা একটু দরদাম করেই কিন্তু কিনতে পারবেন। কিন্তু শিল্পের কোনো রকম দাম হয় না। এত সুন্দর কাজটা ছেলেটি করেছে, এটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু যে বললাম সাধ্যের বাইরে এগুলো আমাদের। মন ভরে চোখ ভরে দেখে স্মৃতির পাতায় তুলে রাখলাম এগুলোকে। কখনো যদি সম্ভব হয় আসবো এখানে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম সি বিচে। সি বিচ পুরো জমজমাট, লোকে লোকারণ্য, প্রচুর ভিড়। খানিকক্ষণ তার মাঝখানেই বসলাম, সমুদ্রের হাওয়া খেলাম। একেবারে ডিনার করে হোটেলে ফিরবো। এই দিকটা তো আলোয় আলোয়, আর সমুদ্রের দিকটা অন্ধকার। ভালো লাগছিল বটে। কিছুক্ষণ বসলাম, একটু চপটপ খেলাম, তারপর চলে আসলাম 13 পার্বণে। ঠিকই করা ছিল 13 পার্বণেই আমরা ডিনার করব। তো ডিনারে নিয়েছিলাম হচ্ছে বাটার নান আর চিকেন কষা। এইটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল। চিকেন কষাটা বিশেষ করে, গ্রেভিটা দারুণ খেতে হয়েছিল। কেউ যদি পুরীতে এসে খাবার কথা ভাবেন, অবশ্যই 13 পার্বণে এসে খেতে পারেন। আজকের ব্লগ একটু দীর্ঘায়িত হলো। আজকে ঘোরাঘুরিটাও যেহেতু অনেক ছিল, তাই পুরোটাই আপনাদের সাথে একসাথে শেয়ার করে ফেললাম। তো ডিনার করে একটু মিষ্টি কিনে ঘরে ফিরবো। এখানকার ছানা পোড়া তো না খেলেই নয়, তাই না বলুন? তো ছানা পোড়া নিয়ে ঘরে চলে এসেছি। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকের গল্প নিয়ে আরও একটা নতুন ব্লগে হাজির হব আমি। আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।